আমরা মিনিমাম 3 বার দিয়েছি। প্রফেসর গোলাম আজম সাহেব দিয়েছেন, মৌলানা মতিউর রহমান নিজামী সাহেব দিয়েছেন, এবং আমি দিয়েছি। জামাতে ইসলামীর দ্বারা কেউ যদি কোনো কষ্ট পান, কারো দরে কোনো ক্ষতি হয়, আমি আপনাদের কাছে ক্ষমা চাই, আপনারা আমাদেরকে ক্ষমা করে দেবেন। 15 সেনা কর্মকর্তার পক্ষে লড়বেন না ব্যারিস্টার এম সারওয়ার হোসেন। ব্যারিস্টার এম সারওয়ার হোসেন 15 সেনা কর্মকর্তাদের প্রথম দিন তাদেরকে আদালতে হাজির করার পরে তাদের পক্ষে দাঁড়িয়েছিলেন, বলেছিলেন তারা অপরাধী নয়, আসল অপরাধীরা ভারতে পালিয়ে গিয়েছে। আজকে আবার উনি জানিয়েছেন যে উনি এই 15 কর্মকর্তার পক্ষে আইনি সহযোগিতা করবেন না। রাজনীতি একটা পাওয়ার। এই যে দেখেন নারায়ণগঞ্জে একজন আসে না, আমাদের জাকির খান, হ্যাঁ জাকির খান, এভাবে হাত তোলা ব্যাকা হয়ে যায়, কিন্তু উনি আবেগে ব্যাকা হয়ে যায়। কিন্তু এই মানুষটাকে আমি পছন্দ করি। একটু চমকাইলেন নাকি? না, চমকানের কিছু নাই, আমি একটু বুঝাইবার চেষ্টা করি আপনাদের। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এবিসি টাইম নিউজে আপনাকে স্বাগত। বরাবরের মতন আজকেও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আর আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টেড, কেননা ইতিমধ্যে আপনারা হেডলাইন সারাংশ দেখে বুঝতে পেরেছেন ভিডিওটা কি পরিমাণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। আর যে কথা না বললেই নয়, অল্প একটু অ্যাড করি। সেটা হলো যে আপনারা জানেন যে 22 অক্টোবর জাতির উদ্দেশ্যে জামাতে আমির ডক্টর শফিকুর রহমান আবারও ক্ষমা চেয়েছে। অন্যদিকে এম সরওয়ার, যাকে আপনারা সবাই মোটামুটি খুব ভালোভাবেই জানেন যে 15 সেনা কর্মকর্তাদের সাথে তিনি সর্বক্ষণ লেগে আছে এবং তাদের নিরপরাধ করার জন্য যতটুকু প্রোটেকশন দেওয়ার সে কিন্তু বরাবর ভূমিকা পালন করে আসছে। কিন্তু হঠাৎ করে এসে তিনি আবার সুর পাল্টালেন। তিনি বলেন যে তাদের সাথে আর নাই। তা আমরা বলতে চাচ্ছি যে আপনি যখন তাদের সাথে ছিলেন তখন কি পেয়েছেন, আর আজকে যে আপনি তাদের সাথে নাই, আজকে কি হারাই ফেলেছে। তাই আমি বলবো যে অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিও শেষে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আর যারা ইতিমধ্যেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন এবং সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি অন করে রাখবেন, যাতে নতুন নতুন আপডেট নিউজগুলো আপনাদের সামনে খুব স্বাভাবিকভাবে উপস্থাপন করতে পারি। চলুন দেখে আসি কি হচ্ছে। ব্যারিস্টার এম সারওয়ার হোসেন এক সময় গিয়েছিলেন এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুমকারীর পক্ষে মামলা করতে, এবং উনি মামলা করেছিলেন গুমের পক্ষে, যারা গুম হয়েছে তাদের পক্ষে। আবার সেই এম সারওয়ার হোসেন নিজে গিয়েছেন গুমকারীদের পক্ষে। একই মানুষ যদি দুইটা মুখামুখি হয় তাহলে সমালোচনা বা ন্যায় বিচারের জন্য এটা খুবই দুর্বল হবে বলে আমিও মনে করছিলাম। কিন্তু জানি না কোন হাততালি বা কাকতালির মতো কি ঘটে গেল যে ব্যারিস্টার এম সারওয়ার হোসেন নিজে কিন্তু সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত মেজর। উনি মেজর থেকে অবসর নিয়ে লন্ডনে ব্যারিস্টার হয়ে বাংলাদেশে গিয়ে বাংলাদেশের সর্বোচ্চ আদালতের আইনজীবী হিসাবে বিভিন্ন সময় বিভিন্ন মামলায় জোরালো ভূমিকা রাখছেন। আর সেই এম সারওয়ার হোসেন 18 সালে বিএনপি থেকে পিরোজপুরের সাইদি সাহেবের আসন থেকে নির্বাচন করতে চেয়েছিলেন, কিন্তু সেই 18 সালের নির্বাচনে সাইদি সাহেবের ছেলে শামীম সাইদিকে বৃহত্তম স্বার্থে বিএনপির জোট থেকে প্রার্থী করার পরই উনি সাইদির বিরুদ্ধে এবং বিএনপির বিরুদ্ধে কথা বলা শুরু করেছেন অনলাইন সোশ্যাল মিডিয়ায় এবং বিভিন্ন টেলিভিশন টক শোতে। এম সারওয়ার হোসেনের আসল চরিত্র কি সেটা বোঝা অনেকটাই কঠিন বলে কেউ কেউ ইতিমধ্যে ফেসবুক, ইউটিউব বিভিন্ন জায়গায় কথা ছুড়ে দিচ্ছেন যে ওনার আসল চেহারা কোনটা, উনি আসলে কোন দিকের মানুষ, কাকে উনি খুশি করার জন্য কখন কি কাজ করে বসেন। অনেকের জন্যই এটা ভাবনার বিষয় হয়ে আজকে দাঁড়িয়েছে। আজকে প্রধান উপদেষ্টা একটি কথা বলে রাজনৈতিক অঙ্গনকে আবার গরম করে দিয়েছেন, উত্তপ্ত করে দিয়েছেন। তিনি বলেছেন জামাত এবং এনসিপি চাচ্ছে গণভোট। জামাত এবং এনসিপি গণভোট দাবি করছে নির্বাচনের আগে, আর বিএনপি দাবি করছে একই দিনে গণভোট, একই দিনে নির্বাচন। গণভোটে যেই সমস্ত আইনগুলা প্রয়োগ করা হবে নির্বাচনের জন্য, সেই আইনগুলা যদি আগে গণভোট না হয় কি করে একই দিনে নির্বাচন
একই দিনে সেই আইনকে প্রয়োগ করবে। পরবর্তীতে যারা সরকার গঠন করবে তাদের সুবিধা মতো গণভোট রাখলে রাখবে, নতুবা ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিবে। তার কোনো দায়িত্ব কেউ নেওয়ার নাই, কারণ গণভোট করে একজন নিরপেক্ষ সরকার, কোনো গণতান্ত্রিক নির্বাচিত সরকার গণভোট করার প্রয়োজনীয়তা থাকে না, কারণ নির্বাচিত সরকার তো জনগণের ম্যান্ডেটেই নির্বাচিত হয়েছেন, তিনি যা ইচ্ছা তা করবেন। নির্বাচিত হওয়ার পরে তার অধিকার যখন জনগণ দিয়ে দেয়, বিশেষ করে সংসদে যদি 2/3 কোনো দল পেয়ে যা, 300 আসনের ভিতরে কেউ যদি 200 আসন পেয়ে যা, তার কোনো আইন বানানো এবং আইন ভঙ্গ করা বা আইন পাল্টানোর জন্য কেউ তাকে কোনোভাবেই বাধা দিতে পারে না। তাই আমরা বাংলাদেশে চাচ্ছিলাম যে আগামী সংসদটা যেন 160-70 আসনে সরকার গঠন করে, আর বিরোধী দল যেন 120 থেকে 30 আসনে থাকে। তাহলে হবেটা কি, যাহা ইচ্ছা তাহাই করিতে পারিবে না আমাদের জন্য যাহা ইচ্ছা তাহাই করিয়ে আসছে 54 বছর যাবৎ বাংলাদেশ যারা চালিয়েছে। তাদের সুবিধা মতো সেনাবাহিনীতে পরিবর্তন, সেনাবাহিনীর মেধাবী সত্যবাদী মানুষদেরকে বাদ দিয়ে মিথ্যা এবং যারা চামচামি করতে পারে তাদেরকে সেনাবাহিনীর বিভিন্ন পোস্টে দিয়ে তাদেরকে আঙ্গুল ফুলে কলাগাছ পর্যন্ত বানিয়েছে শেখ হাসিনা। এর আগেও আমরা শুনেছি যে 91 থেকেই সেনাবাহিনীর ভিতরে শুরু হয়েছিল দলীয়করণ, যেটা বিএনপি প্রথমবার ক্ষমতায় এসে। গতকাল ব্রিগেডিয়ার জেনারেল আমান আজমি আমার লাইভ টক শোতে এই কথাটা প্রকাশ করেছেন যে সেনাবাহিনীতে দলীয়করণ শুরু হয়েছিল 91-তে খালেদা জিয়ার সময়ে, এরপরে শেখ হাসিনা 96-তে করেছেন, তারপরে আবার 2001-এ আবার বিএনপি এসে করেছেন, সর্বশেষ শেখ হাসিনা চূড়ান্তভাবে সেনাবাহিনীকে দলীয়করণ করেছিলেন। তাই ডক্টর মোহাম্মদ ইউনূসের মুখ থেকে যেহেতু এই কথা বের হয়েছে যে গণভোটটা এনসিপি এবং জামাত নভেম্বরের মধ্যে চাচ্ছে, নির্বাচনের আগে চাচ্ছে, তাহলে আমরা মনে হয় গণভোটের দিকে আগামী মাসে ধাবিত হচ্ছি। এই বিশ্বাসটুকু আমি করছি, আপনারা করছেন কিনা আপনাদের মতামত দেখবো কমেন্ট। বিএনপি নেতা সালাউদ্দিন সাহেবের একটা বক্তব্য ফেসবুক, সোশ্যাল মিডিয়া, বাংলাদেশের মেইনস্ট্রিম মিডিয়াগুলোতে পোস্টার আকারে তারা প্রচার করছে। সেটা হলো একটি দল জুলাই সনদে সাক্ষ্য গ্রহণের জন্য পাগল হয়ে গিয়েছে। তাহলে সাক্ষ্য করেন নাই কারা? এনসিপি করে নাই। তাহলে এনসিপি পাগল হয়ে গিয়েছে জুলাই সনদে সাক্ষ্য গ্রহণ করার জন্য। এমন একটি কথা নাহিদকে বা এনসিপি কে বলাটা উনার মতন একজন সিনিয়র সম্মানিত রাজনীতিবিদের মুখে আমার মনে হয় মানানসই না। তারা কেন করে নাই তারা বিশ্লেষণ করেছেন, ব্যাখ্যা দিয়েছেন। এই ব্যাখ্যার পরে তাদেরকে এভাবে কটাক্ষ করা, এভাবে ছোট করে দেখা, কারণ 24-এর বিজয়ের আন্দোলনে তাদের একটা ভূমিকা ছিল, বাংলাদেশের সকল মানুষ জানে। তাই তাদেরকে আমরা অনেক কিছু বলতে পারি, বলবো, পরামর্শ দেব, কিন্তু এমন কটাক্ষ নয় যে জুলাই সনদে এখন সাক্ষ্য করার জন্য পাগল হয়ে গিয়েছে একটা দল। পাগল হয় নাই, পাগল হলে তো পাবনা হাসপাতালে থাকতেন। কারণ পাগল কেউ হয়ে যায় নাই। রাজনীতিবিদ হিসাবে আরেকজন রাজনীতিবিদকে পাগল বলাটা উচিত বলে আমরা মনে করি না। আমরা যারা সমালোচক, বিশ্লেষক, আমরা যারা কথা নিয়ে কাটাকাটি করি, কথা বলি, আমরা হয়তো বলতে পারি থার্ড পার্টি হিসাবে, কিন্তু আপনারা মেজর দল হিসাবে, রাজনৈতিক একটি দলের দায়িত্বশীল ব্যক্তি হিসাবে আপনারা যদি তার প্রতিপক্ষকে পাগল বলেন আর সে যদি উল্টা আপনাকে ছাগল বলে, তাহলে আপনিও ছাগল হয়ে গেলেন, সেও পাগল হয়ে গেল। দেশের জনগণ তখন তৃতীয় আর কোনো ভালো জিনিস খুঁজে বেড়াবে তাদেরকে পাশ করানোর জন্য। আসলে এই ছাগল পাগলের মাঝখানে কিন্তু অন্য একটি দল বহুদূর এগিয়ে যাচ্ছে বলে অনেক বিশ্লেষকরাই মনে করছে। সালাউদ্দিন আহমেদের বক্তব্যের জবাব দিয়েছেন নাহিদ ইসলাম। জুলাই সনদ নিয়ে কথা বলেছি, আমরা আমাদের অবস্থান তুলে ধরেছি, আমরা জানিয়েছি আমরা জুলাই সনদ কাগজে বিশ্বাসী নয়। কাগজ, সাদা কাগজে সিগনেচার করা আর সাদা কাগজে জুলাই সনদ রেখে দেওয়া, এটার বিশ্বাসী নাহিদ ইসলাম না। তাহলে কি বলেছেন জুলাই সনদ বলে? আমরা সাংবিধানিক আদেশ চাইছি, জুলাই সনদটা সাংবিধানিক আদেশ দেওয়া হোক, সেটাই আমরা প্রধান উপদেষ্টার কাছে বলেছি, দাবি করেছি। দেখেন, জুলাই সনদ যখন সাংবিধানিক দাবি করছে নাহিদরা, তখন সালাউদ্দিন সাহেব বলছে একটা দল পাগল হয়ে গিয়েছে জুলাই সনদে সাক্ষ্য গ্রহণের জন্য। আসলে নাহিদ পাগল হন নাই। নাহিদকে
বুদ্ধি করে পলিসি করে পিছিয়ে দেওয়ার জন্য, জনগণের মুখোমুখি করার জন্য নাহিদের সত্যকারের কথাটা যে আমরা সাংবিধানিক আদেশ চাচ্ছি, জুলাই সনদটা যদি সাংবিধানিক আদেশ না হয়, সংবিধানে অন্তর্ভুক্ত না হয়, ডক্টর মোহাম্মদ ইউনূস সংবিধানে এটা তার পাওয়ার দিয়ে অ্যাড করতে পারবেন, এই পাওয়ার তার আছে, তাই তিনি করুক, এটা দাবি। তো এই দাবি তো জামাতেরও দাবি যে জুলাই সনদ সংবিধানে অ্যাড করা হোক। জামাতেরও দাবি যাতে করে জুলাই সনদ অ্যাড করা সহ, পিআর সহ, সংস্কার সহ সবকিছু মিলে জামাতেরও দাবি গণভোটটা নভেম্বরে হোক। গত 15 মাসে আমরা বহুত বড় বড় রাজনীতিবিদদের কাছে বহু রকম কথা শুনছি, বিশেষ করে ওই যে ফজলুর রহমান সাহেব ইদানিং কিন্তু নাই, মার্কেটে নাই, চুপচাপ আছে। কারণ ওই যে 3 মাসের ডিটেনশনে আছে, তো উপরে একটু যদি খুশি হয়ে আবার ফেরত দেয়, ওনাকে যদি আবার নেয় বা নমিনেশন দেয়, ওর জন্য চুপ হয়ে গেছে কারো পরামর্শে। আবার দেখেন এই যে হাবিবুর রহমান হাবিব সাহেব, ওনার বক্তব্যের মধ্যে দেখেন ওই যে ভোট না দিলে কেউ হাত নিয়ে পা নিয়ে ফিরতে পারবে না। আবার অনেক নেত্রীর মুখে শুনছি ওদের পিছনে নামাজ পড়া যাবে না, ওদের পিছনে হাঁটা যাবে না, ওরা হলো দেশের দুশ্মন। আবার অনেকে এইসব বলা শুরু করলো যে মূত্র দিয়া সমুদ্রে ভাসায় দিবে। এই যে দেখেন বক্তব্যগুলা, সব বক্তব্যের দিকে আপনি তাকান, সবাই কিন্তু একটু না একটু বিএনপির ক্ষতি করছে। হ্যাঁ ভাই, বিএনপির প্রতি মানুষের একটু নারাজ ভাব কখন আসছে? এইসব কথাবার্তা থেকে। কিন্তু জাকির খান কি এরকম কোনো বক্তব্য দিছে বা ওনার কথায় বিএনপির কোনো ক্ষতি হয়েছে? আমার তো মনে হয় না। হয়তো অনেকে বলবেন যে ভাই উনি তো কথাই কয় না, কথাই তো কইতে পারে না। অনেকে আবার ওনার শিক্ষা দীক্ষা নিয়েও প্রশ্ন তোলেন। এই জন্য আমি প্রথম ওই যে মাছের গল্পটা বললাম। রাজনীতি একটা পাওয়ার, উনি যেভাবে চলাফেরা করতেছেন উনি কিন্তু বেশ পপুলার এখন। কারণ কি জানেন, উনি কথা বলে না, এবং দেখবেন ওনার হাঁটা চলা ফেরা খাওয়া দাওয়া সবকিছু ছোট ছোট রিল হইয়া আমাদের সামনে আসে। ওর পিছনে ব্যাকগ্রাউন্ড মিউজিক থাকে, ইন্ডিয়ান সুপার হিট অ্যাকশন ছবি টাইটেল মিউজিক, আর উনি ওইভাবেই চলাফেরা করে, কিন্তু মুখে কিছু বলে না। একজন প্রম্পটার রাখছে, পাশ থেকে বইলা দেয়, তাও বলতে পারে না। আবার দেখছি কয়েকদিন আগে উনার হয়ে আরেকজন বক্তব্য রাখে, মানে উনি মুখে বলে না। এখন আপনি বলতে পারেন ভাই যে মুখেই কথা বলতে পারে না, সেই লোক সংসদে যায় কি কথা বলবে, আমাদের দেশের কি উপকার করবে? আপনার প্রশ্ন ঠিক আছে, কিন্তু এটার পিছনে একটা যুক্তি আছে। দেখেন মমতাজ যায় কি করছে, সংসদে গান গাইছে, সময় নষ্ট করছে, তাই না? চামচামি করছে। আর উনি তো কথাই কইতে পারে না, উনি তো অন্তত সংসদের ওই সময়টুকু নষ্ট করবে না, তাই না? আমি ভাই আমার মনের কথাগুলো আপনার সাথে শেয়ার করলাম। ওনাকে আমি যখনই দেখি আমি ভাই একটা বিনোদন পাই, আনন্দ লাগে, ভালো লাগে, খারাপ কিছু মনে হয় না, মন আঘাত দেয় না, মনে কারো আঘাত দেয় না। অন্যরা যেভাবে মনে আঘাত দিয়া বিএনপির ভোট নষ্ট করছে, উনি অন্তত মানে জাকির খান অন্তত এই কাজটা করে নাই। মসজিদে চলে যাইতাছে, মাজারে চলে যাইতাছে, এতিমখানায় চলে যাইতাছে, এবং গাড়ির বহর নিয়ে নাইমা যাইতাছে। কারণ কি জানেন, নারায়ণগঞ্জ হচ্ছে জানেন ব্যবসায়িক এলাকা, অনেক ধনী এলাকা, ওইখানে গাড়ির অভাব নাই। এই গাড়ির বহর উনার পিছনে দিয়ে দিতেছে, হয়তো নমিনেশন পাবে এরকম একটা সিগন্যাল উনি পাইছে। এখন করার কিছু নাই, বিএনপি যদি ওনাকে সাপোর্ট দেয়, নারায়ণগঞ্জ থেকে তো আর কাউকে দেখতেছি না, এই মুহূর্ত পর্যন্ত আমি দেখি নাই। ওই যে শামীম ওসমান পালায়া যাওয়ার পর উনার কাউন্টার এই মানুষটাই। হয়তো উনি একদিন এই সংসদে চলে যাবে। যার জন্য বললাম রাজনীতি একটা পাওয়ার, যে পাওয়ারের কাছে বড় বড় ডিগ্রিধারীরাও হাইরা যায়, হার মানে ভাই। দেখছেন না অতীতে গত 15-16 বছরে ডিগ্রিধারীরা হার মানে নাই এই পাওয়ারের কাছে, রাজনীতিবিদদের কাছে। যার জন্য আমি জাকির খানকে নিয়ে কথা বললাম। ওনার মুখে ভাই ওই জামাত নিয়েও কোনো কথা শুনি নাই, শিবির নিয়েও শুনি নাই, কোনো দল নিয়ে কোনো কথা নাই, নিজের নিয়ে আসে। মনে হয় কি জানেন, সানডে মানডে ক্লোজ করে দেবো। হ্যাঁ, আমাদের দ্বীপ জলের কথা মনে পড়ে। উনি যদি সিনার্থ কিন্তু পুরাই তামিল ভিলেন মনে হয়, তো চেহারা অন্যরকম, চলাফেরার মধ্যে বুঝছেন অন্যরকম, মনে হয় নাট বল্টু কিছু ঢিলা আছে। আসলে ওই যে জেলখানায় ছিল তো, অনেক মাইর দই খাইছে, ওই মাইরের এফেক্ট এগুলা। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন, এরকম যদি আইটেম থাকে, মানে জাকির খানকে যদি আপনারা আইটেম বানায় নেন ট্রল কইরা, যদি বলেন এরকম আইটেম যদি বিএনপিতে থাকে, তাহলে বিএনপির ভবিষ্যৎ কি? বিএনপির ভবিষ্যতের কথা সবচেয়ে ভালো বলতে পারবে
সালাউদ্দিন আহমেদ সাহেব, হ্যাঁ, উনি একমাত্র বিএনপিকে ধরে রাখছে ভাই। খেয়াল করে দেখেন, কেউ কিন্তু এত সামনে এসে কথা বলে নাই। এই যে সরকারের সাথে অন্যান্য দলের সাথে যে তর্ক বিতর্ক চলতেছে গত একটা বছর, উনি তো কইরা যাইতাছে, উনি তো যুক্তি তর্ক দিয়া বুঝাইতাছে, এবং ওনার কথার মধ্যে ভাই অনেক অর্থ থাকে। এটা একটু গভীরভাবে তাকাইলেই দেখতে পাবেন। ওই ভাষণের একদম শেষের দিকে বলতেছিল না যে আমাদেরকে প্রতিরক্ষা বাহিনীগুলোর সাথে একটা ব্যালেন্স কইরা চলতে হবে। প্রতিরক্ষা বাহিনী বলতে কি বুঝাইছে জানেন? ওই 3 বাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, আবার আমাদের আর্মি, বিশেষ কইরা ওই কথাটাই বুঝাইছে। এই যে ধরা পড়লো 25 জন, এই যে এসি বাসে কইরা নিয়ে গেল, এইটারই উনি ইশারা দিছিল যে আমাদেরকে প্রতিরক্ষা বাহিনীর সাথে ব্যালেন্স করে চলতে হবে, না হলে দেশ হুমকির মুখে, দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়তে পারে প্রতিরক্ষা বাহিনীগুলোর সাথে যদি আমরা সুসম্পর্ক না রাখি। আরে ভাই, আপনি কিভাবে সুসম্পর্ক রাখবেন? ইনাদেরকে না ধইরা, ইনাদেরকে ছাড় দিয়া সুসম্পর্ক রাখতে বলতেছিলেন, এইটাই তো বুঝাইতে চাইতেছিলেন। আর ওই জন্যই ডক্টর ইউনূস স্যার শক্ত মুখ নিয়ে আপনার দিকে তাকায় ছিল। ওই ভাষণটা আপনারা আবার একটু টাইনা দেখেন, কিভাবে তাকায় ছিল ওনার মুখের দিকে, আর মনে মনে হাসতেছিল। সপ্তাহখানিক পরই তোমাকে আমি দেখাচ্ছি বাছা। ওই যে দেখাইলো, 15 জনকে নিয়ে হাজির করলো। দেখছেন, ডক্টর ইউনূস স্যারকে ওনার চিন্তা ভাবনা থেকে এক চুলো কেউ নড়াইতে পারবে না। অনেকেই ভাবতেছে ভাই ডর দেখাইলে ডরাইব উনি, উনি ডরানোর লোক না রে ভাই, ওগুলা পার হয়ে আসছে তো উনি। ওনাকে ভয় দেখাইয়া কেউ কিচ্ছু করতে পারবেন না। দেখেন না চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের সাহস, এই সাহসটা কে দিছে? এইটুক তো বুঝার ক্ষমতা আপনাদের আছে। এই সাহসটা আমাদের ইউনূস স্যারই দিছে। ইউনূস স্যার ক্লিয়ারলি বইলা দিছে প্রত্যেকটা বিচার আগে হইতে হবে, বলছে না? দেখেন 13 তারিখে, আগামী মাসের নভেম্বরের 13 তারিখে 3টা রায় আসতেছে। এর মধ্যে প্রধান আসামি শেখ হাসিনা, প্রধান আসামি। এই 3টা শুধু রায় আসবে ভাই, বিচারকের রায় আসবে। এর মধ্যে যুক্তি তর্ক শুনানি প্রমাণ সব কিছু দেওয়া হয়েছে, সব অ্যাঙ্গেল থেকেই প্রমাণ দেওয়া হয়েছে। এই প্রমাণের পরে এখন বিচারক কি দেখবে? বিচারক কখনোই বুঝছেন রং আর রাইট দেখে না, বিচারক সবসময় রাইট দেখে। রং আর রাইট দেখে কারা ভাই? যারা গ্রামের পঞ্চায়েত, যারা গ্রামের মধ্যে ওই যে মাতবর থাকে না, বিচার করতে বসে, এই পক্ষকেও খুশি করে, এই পক্ষকেও খুশি করে, দুই দিকে ব্যালেন্স কইরা চলে। কিন্তু বিচারকরা তো ভাই ওই গ্রামের পঞ্চায়েত না, তারা ওই রংটা আর দেখতে যাবে না। রংটা তো নিয়ে অনেক প্রমাণ আদি তারা পাইয়াই গেছে, এখন শুধু রাইট সাইডে থাকবে। রাইট মানে বিচারের রায় দিবে, আর এই রায়টা 13 তারিখে পাবেন। আরো তো বিচার রয়ে গেছে ভাই, অনেক বড় বিচার রয়ে গেছে। বিডিআর, শুধু কি বিডিআর? না 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 না, আরো বিচার রয়ে গেছে। আপনারা কি ভুইলা গেলেন রানা প্লাজার কথা, শ্রমিকদের কথা, যাদের অবদানে এই দেশ দাঁড়ায় রয়েছে? আমাদের এই যে গার্মেন্টস সেকশন, এদের যে মৃত্যুটা রানা প্লাজায় কেন হয়েছিল মনে নাই? ওই যে মগা আলমগীর বলছিল বিএনপি জামাত ধাক্কা দিয়া এই বিল্ডিং ফালাইয়া দিছে, এরকম একটা কথা বলছিল না? ওইখানে যে ভাই শত শত প্রাণ গেল, ওগুলার বিচার কই গেল? ওই বিচার তো দেখলাম না ভাই। ওইখানে যে নাটক হইলো, ওই নাটকের সাথে কারা জড়িত ছিল? 3-4 দিন পর একটা মেয়েকে বাইর করে নিয়ে আসলো, বললো যে সে এখনো বাইচা আছে, অথচ তার গায়ের মধ্যে 1 ফোঁটা ময়লা নাই। ওইটা নিয়ে অনেক সমালোচনা হইলো, ট্রল হইলো। ওই দিনগুলার কথা ভুলে যাইলে হবে? ডক্টর ইউনূস স্যার ভুলে নাই, ভুলে নাই ভাই। দেখবেন এই রানা প্লাজার সামনে চলে আসবে, এই রানা প্লাজারও তো বিচার হইতে হবে। এই বিচারটা কেন দরকার জানেন? বিশেষ করে ডক্টর ইউনূস স্যারের জন্য খুবই বেশি দরকার, কারণ উনি শ্রমের প্রতি শ্রদ্ধাশীল। আর এই শ্রমিকদের জন্য যদি ন্যায় বিচার একটা আয়না দিতে পারে, তাহলে সারা বিশ্বেতে ভাই ওনার নাম ছড়ায়া যাবে। হ্যাঁ ভাই, কারণ শ্রমিকদের মূল্যায়ন সারা পৃথিবীতেই আছে। আমরা ধনীরা ধনীদের বিচার করি, ধনীদের চিন্তা করি, ধনীদের নিয়ে আলাপ করি, কিন্তু বিশ্বের মধ্যে এখনো মানবতা বাইচা আছে ভাই। এই মানবতাবাদী যারা আছে তারা এই শ্রমিকদের, এই রানা প্লাজায় যে অপমৃত্যুটা হয়েছে, এটার বিচার কিন্তু তারা চায়। তৎকালীন কিন্তু এই বিচার চায়া যাইতেছিল আওয়ামী লীগ সরকারের কাছে, তারা এটাকে চাইপা রাখা হয়েছে, কারণ ওই রানা প্লাজারের মালিক তাদের লোক, আওয়ামী লীগের লোক, তাদের ভিতরের লোক, তারা কেন এটা বিচার করতে যাবে? কিন্তু ডক্টর ইউনূস স্যার ওই বিচারটার সামনে আনবে। আপনি একটু নোট করে রেখেন,
এখন বলতে পারেন ভাই ফেব্রুয়ারিতে দিয়ে দিল নির্বাচন, এর মধ্যে আবার এত বিচার কেমনে করবে? হ্যাঁ ভাই, করতে পারবে। উনি এই ব্যাপারগুলো নিয়েই এই 15 মাস আলোচনা করছে, কাজ আগায় নিয়ে গেছে, অনেক দূর আগায় নিয়ে গেছে, শুধু সামনে আসবে। আর যদি শেষ না কইরা যাইতে পারে, যারা নির্বাচিত হয়ে আসবে তারা করবে। এখন বলতে পারেন যারা নির্বাচিত হয়ে আসবে তারা যদি না করে তখন কি করতে পারবেন? ভাই করতে হবে, করতে বাধ্য। কারণ সংসদে ভাই ওই জাতীয় পার্টির মতো বিরোধী দল থাকবে না। তো বুঝেন না কেন? জাতীয় পার্টির মতো বিরোধী দল থাকবে না। যারা থাকবে তারা সুন্দরবনের বাঘ থাকবে ভাই। যে আইনগুলো এখন কইরা দিয়া যাবে ডক্টর ইউনূস, এগুলো যদি সমাপ্ত না হয়, এগুলো রানিং থাকবে, চলতে থাকবে। নেক্সট গভর্নমেন্ট এসে এগুলো করতে বাধ্য হবে। বাধ্য না হইলে তো একটা নতুন বাংলাদেশই হবে না, তাই না ভাই? দেখেন ভাই, আমরা দেরিতে হইলেও বুঝি। হ্যাঁ, একটা টাইমে বুঝতে পারি। 91 সালে মাওলানা আব্দুর রহিম সাহেব এই সংসদে যখন বলছিল যে একটা তত্ত্বাবধায়ক সরকার হোক, ওই তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হবে। এই মূল পরিকল্পনা কে ছিল জানেন? টোটাল এই তত্ত্বাবধায়ক সরকারের মূল পরিকল্পনা আসছিল অধ্যাপক গোলাম আজম সাহেবের ব্রেন থেকে। উনিই কিন্তু এটার মূল পরিকল্পনাকারী। ওনার ওই পরিকল্পনা নিয়েই কিন্তু তত্ত্বাবধায়ক সরকার আসে। যখন 91-তে সংসদে চাওয়া হয়েছিল তখন অনেকেই বলছিল এটা খায় না, মাথায় দেয়, এটা কি সিস্টেম, মাইনা নিতে পারে নাই। কিন্তু সেই তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে এই দেশে 4 বার নির্বাচন হয়েছে, 4 বার। আর এই আইডিয়াটা কই থেকে আইছে? জামাত ইসলামের অধ্যাপক গোলাম আজম সাহেবের ব্রেন থেকে। আর ওইটা বাস্তবায়ন করছে মাওলানা আব্দুর রহিম 91 সালে। কিন্তু 11 সালে শেখ হাসিনা আইসা ওইটা বাতিল কইরা দিল। হ্যাঁ ভাই, ওনার ওই যে সংসদে বসে ওনারাই তো সবাই বলল তত্ত্বাবধায়ক সরকার লাগবে না, রানিং সরকারের অধীনে নির্বাচন করতে হবে। আর ওই সংবিধানের মধ্যে দিয়েই কিন্তু আমরা যাইতেছি, যেখানে তত্ত্বাবধায়ক সরকারের কথা নাই। কিন্তু বিএনপি যে সিটিং দিল এই যে আমাদের স্যারের সঙ্গে, এই সিটিং এর মূল আলাপ কি ছিল? তত্ত্বাবধায়ক সরকার চাই, মানে ডক্টর ইউনূস স্যারের অধীনেই আবার একটা নতুন সরকার, তত্ত্বাবধায়ক সরকার। কিন্তু আমাদের সংবিধানে তো তত্ত্বাবধায়ক সরকার নাই। শেখ হাসিনা ওইটা তো খায়া দিছে, তাই না? আর আপনারা এই যে রাজাকার বলেন, তাদের পরিকল্পনাই তো তত্ত্বাবধায়ক সরকার। সেই তত্ত্বাবধায়ক সরকার আজকে আপনারা চাইতেছেন। বহুত দেরিতে হইলেও বুঝতে পারছেন, তাই না?